আওয়ামী লীগ। টেকনাফে এসএসসি ও দাখিলি ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি। দৈনিক সমুদ্র বার্তা, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ, বিএনপি জামায়াতের সব আন্দোলনই ব্যর্থ। পর্যটকদের পদভারে কক্সবাজার সমুদ্র সৈকত। দৈনিক দৈনন্দিন। আচ্ছা, আমরা জনাব ইকবাল রশিদ আমিন, আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার দীর্ঘদিন ধরে আমাদের যে পর্যটন নগরী, দীর্ঘদিন বেশ গত বছরের শেষ পর্যায় পর্যন্ত পর্যটক যারা পর্যটন ব্যবসায়ীর সাথে যারা যুক্ত আছে তারা খুব তাদের মধ্যে একটা হাহতাশ ছিল। এখন বলা হচ্ছে মলিন মুখে তাদের হাসির ঝিলিক আসছে। তো কেমন মনে হচ্ছে যে সময়টুকু আছে সেই সময়টুকু কক্সবাজার জেলাবাসীর জন্য, পর্যটন ব্যবসায়ী বা পর্যটকদের জন্য কেমন সময় যাবে বলে মনে করছেন আপনি? আলোচনায় যাওয়ার আগে আমি বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন টেলিভিশন কক্সবাজার থেকে প্রচারিত ভয়েস মেরিনা কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনাকে আমাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এখানে আলোচনায় সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যে বিষয়টা পর্যটকদের পদভারে কক্সবাজার সমুদ্র সৈকত, সে বিষয়টা অত্যন্ত আমাদের জন্য একটা অবশ্যই ভালো লক্ষণ। কক্সবাজারের যে সমস্ত অর্থনৈতিক বিষয়ে সেখান থেকে পর্যটন ব্যবসা, সেটা হচ্ছে একটা উল্লেখযোগ্য একটা বিষয়। তো দীর্ঘদিন রাজনৈতিক অস্থিরতার কারণে কক্সবাজারের সেই পর্যটন হাতের যে শিল্পটা, সেই শিল্পটা অনেকটা মুখ থুবড়ে পড়েছিল। তো রাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক ইয়ের কারণে, স্থিতিশীল পরিবেশের কারণে সেটা আবার চাঙ্গা হতে শুরু করেছে। সেটা আমাদের কক্সবাজারের বাসীর জন্য তথা সারা বাংলাদেশের জনগণের জন্য এটা অত্যন্ত একটা আনন্দদায়ক বিষয়। এই বিষয়টাকে যদি আমরা ধরে রাখতে না পারি, তাই পুরো কক্সবাজার পর্যটনের বিষয়টা নিয়ে সারা বিশ্বে কক্সবাজারের জন্য বারবার প্রচারিত, বারবার আলোচিত হয়ে আসছে, সেটা ধরে রাখা যাবে না। সেই জন্য আমি আশা করি বিশেষ করে রাজনৈতিক যারা দলের রয়েছে, পর্যটন শিল্প, এরপরে সারা বাংলাদেশের কথা চিন্তা আমরা কক্সবাজারের কথা যদি চিন্তা করি, কক্সবাজারের যারা রাজনৈতিক প্রতিনিধি যারা করতেছেন তাদের অন্তত উচিত একটা শর্তপূর্ণ তাদের কক্সবাজারের সেই পর্যটন শিল্পটা ভালোভাবে। আচ্ছা, আমরা একটা পত্রিকা দেখতে পাচ্ছি টমটম নিয়ে লাইসেন্স বাণিজ্য। আমাদের ইদানিংকাল বিশেষ করে কক্সবাজার এলাকায়, বাংলাদেশের সব ক্ষেত্রে দেখা যায় না, কিন্তু কক্সবাজারে টমটম নামক যে ইজি বাইক যেগুলো আছে, যেগুলো টমটম নামে এখানে অত্র এলাকায় পরিচিতি বেশি, আর সুনির্দিষ্ট কোনো নীতিমালা এখনো তৈরি হয়েছে কিনা জানি না। সাধারণত বাহনগুলি কিছু জেলা প্রশাসনের অধীনে থাকে আর কিছু পৌর প্রশাসনের অধীনে থাকে। এখানে দেখা যাচ্ছে পত্র পত্রিকার মাধ্যমে পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসনের সাথে এক ধরনের টানা পড়েন টমটমের পরিবহন বিষয় নিয়ে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখাবেন? টমটম নিয়ে যে খবরটা আজকে পত্রিকায়, টমটম নিয়ে লাইসেন্স বাণিজ্য, সেটা শুধু টমটম নিয়ে নয়, আমার মনে হয় প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা মোটর যানের লাইসেন্স নিয়ে যারা লাইসেন্স গ্রাহক যারা রয়েছেন তারা হয়রানির শিকার হচ্ছে। এরপরেও টমটম নিয়ে যে লাইসেন্সের সেই বিষয়টা, মোটরযান অধ্যাদেশে টমটমের বিষয় নিয়ে সুনির্দিষ্ট কোনো স্পেসিফিক কোনো না থাকার কারণে সেই বিষয়টাকে পুঁজি করে কিছু পৌরসভা, কিছু আবার ইউনিয়ন পরিষদে দেখা যায়, ইউনিয়ন পরিষদও লাইসেন্সে দেখা যায়। আবার তো সেই বিষয়টা মূলত স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা কমিটির সবাই যদি একটা সুনির্দিষ্ট এবং স্পষ্ট নীতিমালা করে স্থানীয়ভাবে সেটা করা যেত। তবে মোটরযান যদি টমটম, সেটা একটা মোটরযান যদি করা হয়, তাহলে সেটা আপনার মোটরযান অধ্যাদেশের আওতায় সেটাকে আনা যেত। এরপরেও বিশেষ করে সেটা যদি মানে জেলা প্রশাসন মহোদয় যদি আইনশৃঙ্খলা কমিটি, সেখানে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা থাকেন বা জনপ্রতিনিধিরা থাকেন, ওনাদের সমন্বয়ে যদি একটা সুনির্দিষ্ট করা যেত, তাইলে লাইসেন্স নিয়ে যে বাণিজ্য হয়, সেই বাণিজ্য মধ্যস্বত্বভোগী যারা রয়েছে, অর্থাৎ আমি সেটাকে বলবো, সেটাকে পুঁজি করে গ্রামের যারা নিরীহ ড্রাইভার আছে তাদেরকে হয়রানি করার জন্য সেটাকে ব্যবহার করতেছে। তো
আমার মনে হয় অন্তত একটা সুনির্দিষ্ট নীতিমালা স্থানীয়ভাবে থাকলে অন্তত হয়রানি থেকে তারা বেঁচে যায় আর কি। আচ্ছা, এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের বিশেষ করে সারা বাংলাদেশের জন্য তো বটেই, আমাদের অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়াবহ একটা তথ্য দেখা যাচ্ছে, ভুয়া খতিয়ানের জমি বেচা। এখন বুঝতেই পাচ্ছেন জায়গা জমির দাম মানে বৃদ্ধি পাওয়ার কারণে এখানে অনেকেই অনেক ধরনের জমি কেউ ক্রয় করতে চায় নিজের একটা ছোট্ট আবাসস্থল গড়ে তোলার জন্য, একটা সুন্দর একটা নিবিড় বাসভূমি গড়ে তোলার জন্য। কিন্তু সেক্ষেত্রে যদি যারা ক্রেতা প্রতারিত হচ্ছে প্রতি মুহূর্তে বিভিন্ন কারণে, এই ব্যাপারে আপনার কোনো ভুয়া খতিয়ান নিয়ে জমি বেচা কেনা আসলে এটা আজকে একদিনের বিষয় নয়, এটা আমরা দীর্ঘদিন অনেক পুরনো একটা সমস্যা। ভুয়া খতিয়ান নিয়ে ইতিমধ্যে সাম্প্রতিক সময়ে কক্সবাজারে সেই বিষয়টা আরো বেশি দেখা যাচ্ছে, প্রকট হয়েছে। তার কারণ হচ্ছে মেরিন ড্রাইভ সংলগ্ন বিশেষ করে কক্সবাজারের বিভিন্ন জায়গা জমির দাম বেড়ে যাওয়ার কারণে এই বিষয়টা আরো বেশি প্রকট আকার ধারণ করেছে। এবং আপনি যদি হিসাব করেন দেওয়ানি মোকদ্দমা শতকরা ৮০% মামলায় আপনার এই খতিয়ান, ভুল খতিয়ান, একজনের খতিয়ান আরেকজন হয়ে গেছে বা রেকর্ড করার সময় হয়ে গেছে, সেই বিষয়গুলো নিয়ে শতকরা ৮০% মামলা বিশেষ করে দেওয়ানি মোকদ্দমাগুলো পরিচালিত হয়েছে। এই বিষয়ে আমি আরেকটা বিষয় যেটা আমি ব্যক্তিগতভাবে যেটাই মনে করি, ভূমি কার্যালয়ে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের ওখান থেকে এবং তাদেরকে প্রভাবিত করে অনেক দালাল শ্রেণীর লোকজন এই বিষয়টাকে তাদেরকে দেখিয়ে এই বিষয়টাকে আমার মনে হয় এটা জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার যিনি এই বিষয়গুলো দেখাশোনা করেন, মানে জেলা প্রশাসন মহোদয় নিজেদের একটু কঠোর হস্তে এই বিষয়গুলো ওনার অধীনে যে সমস্ত ভূমি অফিসগুলো রয়েছে, যে কর্মকর্তা কর্মচারী রয়েছে ওনাদের তদারকি করেন এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা যদি এই ভূমি অফিস কেন্দ্রিক কিছু দালাল চক্র সৃষ্টি হয়ে গেছে, তো তাদেরকে যদি কঠোরভাবে ইয়ে করা যায় তাহলে নিয়ন্ত্রণ করা যায়, সাধারণ মানুষ একটু রেহাই পায়। আচ্ছা, একটা জিনিস খুবই মারাত্মক একটা বিষয়, এটা আমাদের এত অঞ্চলে এটা অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রায় প্রতিদিনই এই বিষয় নিয়ে আলোচনায় কোনো না ভাবে চলে আসছে, যে মাদকের ছোবলে আক্রান্ত পথ শিশুরা, এখনো পথ শিশুদের মধ্যেও এই বিষয়টা ছড়িয়ে পড়ছে, যারা মানে ভিক্ষা করে খায়, মানে করে চলে। 10 থেকে 15 বছর বয়সের পথ শিশুরা মৃত্যুর মুখে ঢলে পড়ছে, এই ধরনের তথ্য আমরা পত্র-পত্রিকা দেখতে পাচ্ছি। যদিও বা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে পুনর্বাসনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে বলে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত আসছে, সংবাদ হয়ে আসছে, কিন্তু এই বিষয়টা থেকে কিভাবে এই যে উদ্যোগটা নিয়েছে এটা তো আমাদের জন্য বেশ পজিটিভ বলে মনে হচ্ছে। এই ব্যাপারে আপনার জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি এই পথ শিশুদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয় সেটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক। তো যাদেরকে এই কাজে ব্যবহার করা হচ্ছে করতেছি সেটা হচ্ছে আমরাই করতেছি, অর্থাৎ যারা এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত নিরাপদ হিসাবে এই পথ শিশুদেরকে সেই মাদক পরিবহন আনা নেওয়ার ক্ষেত্রে তাদেরকে ব্যবহার করছে। এভাবে একের পর এক দিনের পর দিন তারাও সেগুলোর সাথে সংস্পর্শে এসে দিনের পর দিন তারাও সেগুলোতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে আমার মনে হয় সরকারের পাশাপাশি যারা এনজিও সংস্থা রয়েছে তারা যদি সে পথ শিশুদের নিয়ে কোনো পুনর্বাসনের জন্য ব্যবস্থা করেন বা তাদেরকে কোনো শিক্ষামূলক কার্যক্রমে যদি ব্যস্ত রাখেন তাহলে আমার মনে হয় তবে এটা অবশ্যই আমাদের জন্য এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয় এটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক। দৈনন্দিন প্রতি মন লবণ মাত্র 70 টাকা হতাশ উপকূলের কৃষক। হোটেল কক্ষ থেকে ঢাকা ইউনাইটেড হাসপাতাল নারী চিকিৎসকের লাশোত্তর। টেকনাফে 4 মাস ধরে বেতন পাচ্ছেন না 25 বিদ্যালয়ের শিক্ষক। দৈনিক আমাদের কক্সবাজার, আজ জেলা এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। শিগগিরই জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভেন্যু পরিদর্শন, শিগগিরই উখিয়ায় মিনি স্টেডিয়াম হচ্ছে। ইসলামপুরে বিসিক চেয়ারম্যানের লবণ শিল্প এলাকা পরিদর্শন। দৈনিক আলোকিত উখিয়া, জেলায় চিকিৎসার অবহেলায় 4.5 বছরে 304 জনের মৃত্যু। উখিয়ার সামুদ্রিক কচ্ছপ প্রজনন প্রকল্প 16 বছরেও আলো মুখ দেখেনি। দৈনিক হিমছড়ি,
মাধ্যমিক পরীক্ষা আজ শুরু, অবসান হচ্ছে বিএনপির বিভক্তি, উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ের নির্দেশ, জেলা আইনজীবী সমিতির নির্বাচনী প্রচারণা শুরু। দৈনিক ইনানি, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ, উখিয়ায় নারী নির্যাতনের ঘটনা বাড়ছে, উখিয়ায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ কাজ বন্ধ, জনমনে মিশ্র প্রতিক্রিয়া। আচ্ছা, আমরা উখিয়ার বেশ কয়েকটি তথ্য খবর আজকে প্রায় প্রধান শিরোনাম হয়েছে। একদিকে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ বন্ধ, জনমনে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে। অন্যদিকে একটি মিনি স্টেডিয়াম হওয়ার একটা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে ভেন্যু পরিদর্শন করে এসছেন কর্মকর্তা। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই যে প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের যে ধারা, এই বিষয়টাকে আপনি কিভাবে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ করবেন সেই বিষয়টা নিয়ে আমি প্রথমে একটু আপনাকে বলতে চাই। সেটা হচ্ছে কি, বিশেষ করে এই ধরনের একটা কার্যক্রম শুরু করতে গেলে প্রথম স্থান নির্বাচনের একটা বিষয় রয়েছে। এখানে দেখা যায় স্থানীয় জনপ্রতিনিধি যারা রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করেন, তাদের মূলত আমি মনে করি তাদের দলাদলি, তাদের অন্তঃকুণ্ডলের সেটা বারবার আমরা পিছিয়ে যাচ্ছি। সেটা কে আজকে যেমন খবরের শিরোনাম হয়েছিল কে ফায়ার সার্ভিস নির্মাণ কাজ করতো, ঠিক তেমনি ভাবে আমি আমার নিজ এলাকার আমার কথা যদি বলি, সেখানে একটা বিষয় হয়েছিল, কিন্তু এ পর্যন্ত সেটা হয়নি। তো আসলে যারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন স্থানীয়ভাবে, তারা যদি একটু উদ্যোগী হন এবং তারা যদি একটু সহনশীল হন, তাহলে যে জটিলতাগুলো স্থান নির্বাচনের ক্ষেত্রে যে জটিলতাগুলো সৃষ্টি হয় সেগুলো পরিহার করা যাবে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, আসলে বিষয়গুলো নিয়ে একটু উপরি মহলে যদি বিশেষ করে ব্যাংক বা তদবির করা না হয়, তাহলে সেই বিষয়গুলো ঝুলে থাকে। আসলে ফায়ার সার্ভিস তো প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা উপজেলায় একটা ফায়ার সার্ভিস স্টেশন হওয়া খুবই প্রয়োজনীয়। কারণ এই সময়ে, বিশেষ করে চলতি সময় যেটা, এই সময় বিভিন্ন, গতকালকেও আমরা জাতীয় দৈনিকে দেখেছি ঢাকার একটা ঘনবসতিপূর্ণ এলাকায়, একটা ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লেগে গেছে। প্রায় এই সময়টাতে, বিশেষ করে ফাগুন মাসে, চৈত্র মাসে এবং মাঘ মাসের শেষের দিকে আগুনের একটা লেলিহান শিখা সর্বত্র যেন একটা ধাওয়া করে হচ্ছে। এটা থেকে জনগোষ্ঠীকে কিছুটা কষ্ট লাঘবের জন্য মানে বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশন প্রতিটি উপজেলায় স্থাপন করা অত্যন্ত জরুরি বিষয়। এটা সরকার এই ব্যাপারে একটু নজর দেবো বলে জনপ্রতিনিধির মাধ্যমে, প্রশাসনের যারা রয়েছেন তাদের মাধ্যমে এবং উচ্চ পর্যায়ে দরবার করে স্থানীয় দলাদলি থেকে ইয়ে করে সেই বিষয়গুলো আমাদের ইয়ে করা যায় এবং বাস্তবায়ন করা যায়। লবণের যে বিষয়টা, আমরা আমাদের কক্সবাজার এলাকা হচ্ছে লবণের অন্যতম প্রধান সরবরাহকারী স্থান। তো কৃষকরা খুব হতাশ, তাদের লবণের সঠিক মূল্য পাচ্ছে না। একদিক দিয়ে তারা হতাশ, আবার ইসলামপুরের বিসিক চেয়ারম্যান লবণ এলাকা পরিদর্শন করতে গেছেন। এমনকার এই আগামী মৌসুমে লবণের অবস্থান দেখে আপনার কি মনে হচ্ছে? আপনি কিভাবে কক্সবাজার অঞ্চল হচ্ছে লবণ উৎপাদন একটা বড় এলাকা। তো সেখানে বিশেষ করে বাইরে থেকে বিশেষ করে লবণ আমদানি করে আমাদের দেশীয় যে লবণটা সেটা দিয়ে অনেকটা হুমকির মুখে ফেলে দেওয়া হয়। তো এটা একদম বাস্তবিক লবণের দাম নিয়ে চাষিরা হতাশ। যে পরিমাণ একটা যে বিনিয়োগ করতে হয় সেই পরিমাণ রিকভারি তারা, যারা চাষিরা রয়েছেন তারা পাচ্ছেন না। তো সেই জন্য তারা স্বাভাবিকভাবে হতাশ করবেন। তারা পরিশ্রম করবেন, সেই পরিমাণ যদি সেখান থেকে তারা রিকভারি করতে না পারে, তাহলে এটা অবশ্যই তাদের জন্য না, তাদেরকে উৎসাহিত করার জন্য, বরঞ্চ তাদেরকে প্রণোদনা দেওয়ার জন্য সরকার এটা উদ্যোগী হওয়া, ভূমিকা দেওয়া। এটা যদি আপনি বলেন, কক্সবাজারে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তারা ইতিপূর্বে অনেকবার কক্সবাজারের সেই লবণ শিল্পের জন্য সুনির্দিষ্ট একটা নীতিমালা করার কথা বলে আসতেছেন, কিন্তু এ পর্যন্ত আসলে সেই বিষয়টা হয়। তো সেই কারণে আসলে এই বিষয়টা হয়েছে। যদি এটা আমাদের সরকারের দৃষ্টি, সেটা সুদৃষ্টি কামনা করছে। সরকারের সুদৃষ্টি এবার জন্য যদি স্থানীয় যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তারা যদি একটু উদ্যোগী হন, আমার মনে হয় এটা সুনির্দিষ্ট নীতিমালা হয়ে গেল, তাইলে সেই লবণ শিল্পটা দৈনিক সমুদ্র কণ্ঠ, 50,000 পুলিশ সদস্য নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রী। মানসিকভাবে বিপর্যস্ত নারী চিকিৎসক আত্মহত্যা করলেন কক্সবাজারে এসে। চকরিয়ায় বন কর্মকর্তাদের অপসারণ দাবিতে মানববন্ধনে বিক্ষোভ।
আওয়ামী লীগের উপজেলা নির্বাচন, আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ, কক্সবাজারের মমিনুলের শতকে টেস্ট পাচালো টাইগাররা, এসএসসি পরীক্ষা দেওয়া হচ্ছে না সারোয়ারের। দৈনিক আজকের কক্সবাজার, মমিনুলের শতকে বাংলাদেশের ড্র, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে হাটলাইনে প্রশাসন, শহরে মশা ও কুকুরের উপদ্রব, কলাতলী আবাসিক হোটেল থেকে নারী ডাক্তারের মৃতদেহ উদ্ধার। দৈনিক রূপসী গ্রাম, উপজেলা নির্বাচনেও থাকছে না সেনা মোতায়েন, সুবিধা বঞ্চিত ৩,৫০০ শিশুকে শিক্ষার আলো দিচ্ছে কোর্টে। দৈনিক পাকখালী, গোলাপী এখন উপজেলা নির্বাচনের ট্রেনে, দেশের ইজ্জত বাঁচালো কক্সবাজারের মমিনুল। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে হাটলাইনে প্রশাসন একটা বিষয়, যেটা আমাদের এখানকার নিত্য নৈমিত্তিক সমস্যা। দীর্ঘদিন ধরে কক্সবাজার এলাকাবাসীদের একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে রোহিঙ্গা সমস্যা। তো বর্তমানে এটা অনুপ্রবেশ ঠেকাতে হাটলাইনে প্রশাসন আছে বলে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আপনি যদি কক্সবাজারের অপরাধমূলক যেসব মামলা মোকদ্দমা, বিশেষ করে ফৌজদারি মামলা মোকদ্দমা, হয় চুরি, ডাকাতি, বিশেষ করে হত্যা, এই বিষয়গুলা যদি আপনি গভীরভাবে চিন্তা করেন, তাহলে দেখা যাবে যে সেখানে প্রত্যেকটা ইয়ের মধ্যে এই সেই অপরাধগুলোর মধ্যে রোহিঙ্গা যারা সংশ্লিষ্টতা দেখা যায়। তারা আমরা বিভিন্ন মামলা মোকদ্দমা হিসেবে দেখে আসছি। আসলে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোর জন্য সরকার, বর্তমান সরকার কিছুদিন আগে একটা কঠোর সিদ্ধান্ত নিয়েছিল। তাদেরকে বিভিন্ন বহির্বিশ্বের অনেক রাষ্ট্র বাংলাদেশকে চাপ দিয়েছিল যে তাদেরকে রাষ্ট্রীয় অর্জন। তো এরপরে সরকারের সুচির ভূমিকার কারণে সেটা দেখানো সম্ভব। এরপরেও বর্তমান সরকারের সেই ধারাবাহিকতা তাদেরকে ঠেকাতে দেশে তাদের অনুপ্রবেশ তাদের যে কঠোর ভূমিকা নেওয়া হয়, তাহলে সেটা অনেকটা অত্র এলাকাটাও বিভিন্ন অপরাধ থেকে রক্ষা পায়। এরপরও যারা রোহিঙ্গা ক্যাম্পে যারা রয়েছে, যারা বৈধ রোহিঙ্গা বলে ক্যাম্পে, এরপর তাদেরও দেখা যায় অনেক সময় তারা এলাকার বাইরে গিয়ে প্রশাসনের ইয়ের কারণে, স্থানীয় প্রশাসন যারা রয়েছে তাদের ইয়ের কারণে তারাও বিভিন্ন সময় ক্যাম্পের বাইরে এসে অপরাধগুলো কর্মকাণ্ড করে, তারা নিরাপদা অবশ্যই। আমার মনে হয় যারা ক্যাম্পের প্রশাসন যারা রয়েছে কঠোরভাবে নজর দেওয়া উচিত, শুধু কঠোরভাবে নজর দেওয়া উচিত। এবং তাদেরকে আবার আমাদের ক্যাম্প এলাকার আশেপাশে যারা, বিশেষ করে স্থানীয় যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, অনেক সময় তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আসলে সেই বিষয়ে আমরা যারা স্থানীয়ভাবে আমরা যারা আছি, যারা সেখানকার জন্য প্রতিনিধি রয়েছেন, তাদেরকে সেই বিষয়ে বেশ ভূমিকা রাখা উচিত বলে আমি মনে করি। যদি এরকম উদ্যোগ না হয়, সম্মিলিতভাবে যদি উদ্যোগ না হয়, এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের অনুপ্রবেশ ঠেকানো এবং যারা ভিতরে রয়েছে তাদেরকে যদি সহযোগিতা না করে এবং তাদের আশ্রয় প্রশ্রয় না দিয়ে যদি ভূমিকা নেওয়া হয়, আমার মনে হয় সেই বিষয়টা সমস্যার সমাধানের দিকে যেতে হবে। আচ্ছা, আমাদের এখানে বেলা একটি খুব জাতীয় পর্যায়ের একটি সংগঠন আমাদের কক্সবাজার পৌরসভাকে একটি পরিবেশ বান্ধব শহর করার জন্য সহযোগিতা করবে বলে একটা ঘোষণাপত্র দেখতে পাচ্ছি। পাশাপাশি শহরে মশা ও কুকুরের উপদ্রব জনগণের ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দেখতে পাচ্ছি। এই ব্যাপারটাকে আমাদের, বিশেষ করে আমাদের কক্সবাজার পৌরসভা, আমরা যারা পৌরবাসী বা এখানে আমরা বসবাস করছি, তাদের জীবনমান সুস্থ রাখার জন্য, সঠিক রাখার জন্য এবং নিরাপদ রাখার জন্য এবং পরিবেশ বান্ধব যে শহরের কথা বলা হচ্ছে, এই ব্যাপারে আপনার অভিমত কি? কক্সবাজারে যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছেন, তারা পরিবেশের উপর কাজ করতেছে এবং শিক্ষা, বিশেষ করে প্রাথমিক শিক্ষা, দর্শনিক শিক্ষার উপরে কাজ করে আসতেছে। তারা ভূমিকা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় সেখানে প্রত্যেকটা বিষয় আসলে যে সমস্যাগুলো, সেগুলো আপনি যেভাবেই বলুন না কেন, প্রশাসন তো আছে, এরপর আমাদের স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছে, জনগণ জনপ্রতিনিধি এবং সুশীল সমাজ যারা রয়েছে, আমরা যদি একটু উদ্যোগী না হই, আসলে সেই বিষয়গুলো পুরোপুরি ভাবে সেগুলো বাস্তবায়ন করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। এরপরও যারা যে ভূমিকা, সেটা ইতিবাচক
তো আশা করি এই ধরনের আরো অনেক এনজিও রয়েছেন। তো এই কক্সবাজারকে, এই পর্যটন শহর কক্সবাজারের মানুষের জীবনমান সুন্দর এবং ইয়ে রাখার জন্য, সুষমমণ্ডিত করার জন্য তাদের উদ্যোগের ভূমিকা খুবই সবারই সম্মিলিত ভূমিকা আছে আছে। বলে আমি মনে করি, এবং আশা করি সবাই এই ধরনের ভূমিকা রাখলে আমরা এই বিষয়গুলো। আচ্ছা, এখানে একটা খুব দুঃখজনক একটা ঘটনা ঘটে গেল, বিশেষ করে আমাদের যে পর্যটন এলাকার জন্য এটা অত্যন্ত নেতিবাচক একটা প্রভাব পড়বে কিনা আমি জানি না, যে কক্সবাজারের একটা হোটেলে একজন নারী ডাক্তার হতাশার উপর কারণেই হতাশাগ্রস্ত হয়েই তিনি আত্মহত্যা করেছেন। এবং এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই আমাদের এই কক্সবাজার এলাকায় দূর দূরান্ত থেকে এসেই এই আত্মহত্যা করার একটা প্রবণতা হোটেলের মধ্যে থাকে। এই বিষয়টা আসলে আপনি কি আসলে কক্সবাজার যেহেতু পর্যটন শহর, এখানে সারা বাংলাদেশের এবং সারা বিশ্ব থেকে বিভিন্ন লোকজন পর্যটকরা আসেন, বেড়াতে আসেন। তো আজকের পত্রিকায় যে বিষয়টা, অর্থাৎ আত্মহত্যা করেছে 19 জন ডাক্তার, নারী ডাক্তার, ওনার যে আত্মহত্যার যে বিষয়টি, এটা অবশ্যই আমাদের জন্য দুঃখজনক। কারণ একজন ডাক্তার, ওনার শিক্ষিত একজন মানুষ, উনি এই ধরনের কাজ করা থেকে বিরত থাকার জন্য যারা ইয়ে রয়েছেন, সাধারণ জনগণ বা রোগী, তাদেরকে উৎসাহিত করবে। তো সে জায়গায় উনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছেন। এটা অবশ্যই একটা দুঃখজনক বিষয়। যেখানে উনি আসলে আত্মহত্যার পথ বেছে না নিয়ে তিনি যে কোনো ভাবে ওনার যে জীবন মান রক্ষা করতে পারতেন, পৃথক হতে পারতেন, পৃথকভাবে বসবাস করতে পারতেন, সেটা অন্যভাবে অন্য কারোর সাথে শেয়ার করে বা অন্য কোনোভাবে সেটা ইয়ে করা যেত, ওনাকে এ ধরনের একটা ইয়ে নামা। আসলে সেটা ইয়ে হয়নি। তো আমার মনে হয় বিশেষ করে ডাক্তারদের কাছ থেকে যদি এই ধরনের আচরণ, এটা সাধারণ মানুষের জন্য একটু স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারবে না। আসলে সকলের দুঃখ বেদনা সবার কাছেই থাকবে, সবার জীবন মানের মধ্যে সংসারে অনেক দুঃখ থাকবে, যন্ত্রণা থাকবে। এগুলো আমরা আপনজনের সাথে শেয়ার করে এই বিষয়টাকে হালকা করতে পারি। একবারে নিধের পক্ষে আমরা পৃথকভাবে বসবাস করতে পারি, অথবা নিধের পক্ষে যদি প্রবণতাটা যদি মানসিক পর্যায়ে চলে যায়, তাহলে আমরা একজন ভালো সাইকিয়াট্রিস্টের সাথে আলোচনা করে এটা থেকে মুক্ত হতে পারি। এই ধরনের বিভিন্ন আমরা পথে জীবনকে অগ্রসর করে নিয়ে যাওয়া আমাদের উচিত। তো যাই হোক, একটা খুবই আনন্দের বিষয়, আমাদের কক্সবাজারের এই সন্তান মমিনুল গতকাল এই শ্রীলঙ্কার সাথে যে টেস্ট হয়ে গেল, 5 দিনব্যাপী যে টেস্ট, আমাদের বাংলাদেশ ড্র করেছে। প্রথমবার টেস্টে কিছুটা খারাপ করলেও বাংলাদেশ, কিন্তু দ্বিতীয় টেস্টে তারা জয়লাভ করেছে, এবং সেখানে আমাদের কক্সবাজারের এই সন্তান মমিনুলের একটা সেঞ্চুরির কারণে, শতকের কারণে আমাদের মানে বলা হচ্ছে যে বাংলাদেশের সম্মানকে তিনি রক্ষা করেছেন। এটা আমাদের জন্য একটা গৌরবজনক এবং আনন্দদায়ক বিষয়। আপনি কি বলেন? আসলে কক্সবাজারের এই বিশেষ করে খেলাধুলার দিক দিয়ে অবহেলিত এই কক্সবাজারে, সেখানে মমিনুলের স্থান, এটা আমাদের কক্সবাজারবাসীর জন্য সবাই অত্যন্ত গর্বের একটা বিষয়। তো আমার মনে হয় বিশেষ করে ক্রিকেট, আমাদের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হওয়ার দেশে এখানে আরো অনেক মমিনুল জন্ম নেয়, এবং আমরা আশা করি এই মমিনুলরাই বাংলাদেশের মান সম্মান, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখবেন। তো যেহেতু এখানে কক্সবাজারে একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে, খেলাধুলার দিক দিয়ে আমি মনে করি এখানে বিশেষ করে ক্রিকেটের দিক দিয়ে কক্সবাজার আরো এগিয়ে যাবে। তো আমি কক্সবাজারবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই, আমরা সবাই অভিনন্দন জানাই, এবং তার আনন্দে আমরাও আনন্দিত, আমরাও গর্বিত। তো ধন্যবাদ অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন আমাদের সাথে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন। দেশ বিদেশের যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমাদের এই অনুষ্ঠানের সাথে যুক্ত হওয়ার জন্য লগ ইন করুন www.voicemarina.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। সকলকে ধন্যবাদ।